হঠাৎ করে শুনলাম আমার মাসিমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। খবরটা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু একটু অবাকও হয়েছিলাম। কারণ অনেক দেখাশোনা হয়েছে ওর। এই দুদিন আগে আমি খবর নিলাম কোনো রকম দেখাশোনা ঠিক হয়নি, আর এই দুদিনের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল। মাসিমার কাছে খবর পেলাম ছেলেটারা নাকি কালকে দেখতে এসেছিল। দেখতে এসেই নাকি তাদের এত পছন্দ হয়েছে যে বেশি দেরি করতে চাইছে না। ওই যে কথায় বলে না, শুভস্য শীঘ্রম, ওদের ক্ষেত্রে তাই হয়েছে। দেখতে এসেছে কালকে, আর ১ সপ্তাহ পরেই ওদের বিয়ে। আমার তো কোনো অসুবিধা নেই, বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, বিয়েতে যাবো, আনন্দ করব। এত বেশি চিন্তা তো আমার করে কোনো লাভ নেই। আমার মাসতুতো বোন বলতে সে আমার থেকে বড়, তাই আমি বেশি কিছু বলতে গেলাম না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা বোকামি হয়েছে। চারিদিকে কোনো খবর না নিয়ে ছেলে পছন্দ হলো, বিয়ে দিয়ে দিল। পরেতে অনেক সমস্যা হয়েছে। মাসিমার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে অনেক গল্প করেছি, মানে আমার মা আর কি। মাসিমা বলল, জানি না রে, কপালে কি আছে। এত দেখাশোনা হচ্ছে, ঠিক হচ্ছে না। কোথায় যে ওর কি আছে কপালে কে জানে। বলতে বলতে বিয়ে ঠিক হয়ে গেল, এবং সেটা দেখাশোনার ঠিক ১ সপ্তাহ পর। খুব তোড়জোড় চলছিল, শেষে বিয়ে হয়ে গেল। মাসিমা মেসোমশাই যা ছিল সবকিছু দিয়েই মেয়েটাকে বিয়ে দিয়েছে। বৌভাতে গিয়েছিলাম দিদির বাড়িতে। দেখলাম মোটামুটি খারাপ নয়। টালির চাল, কিন্তু ২-৩টে ঘর। ভিতরে রান্নাঘরও রয়েছে। বাথরুমটা বাইরে রয়েছে। খুব একটা খারাপ কিছু তো দেখলাম না। ভাবলাম দিদির কপালটা বোধহয় ভালো। কিন্তু বৌভাতে গিয়ে যখন ফিরে আসছি, এমন সময় এক প্রতিবেশীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেখানে আমি ছিলাম আর আমার মামাতো বোন ছিল। সবাই এগিয়ে গেছে। আমি আর ও একটু পিছনে রয়েছি। আমাদের দুজনকে দেখে তিনি বললেন, তোমরা এই ছেলের সঙ্গে তোমাদের বাড়ির মেয়েকে বিয়ে দিলে কি করে? আমি বললাম, কেন? কি হয়েছে? উনি বললেন, না মানে একবার খোঁজ খবর নেবে না? তোমাদের বাড়ির মেয়েটা কি বেশি হয়েছিল? আমি বললাম, কেন এমন কথা বলছেন কেন? উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমরা কে হও মেয়ের? আমি বললাম, ও আমার দিদি হয়, মাসির মেয়ে। আর এই যে আমার সঙ্গে আছে আমার মামার মেয়ে। তিনি বললেন, তোমার মাসি মেসোমশাই হাত পা বেঁধে মেয়েটাকে জলে ফেলে দিল। বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। কারণ কোনো প্রতিবেশী ওদের ভালো চোখে দেখে না। তার কারণ ওদের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ। আমার মামার মেয়ে বলল, কেমন? উনি বললেন, ওই ছেলেটা তো আগে দুটো বিয়ে ছিল। প্রথম বউটা তো মারা গেল, আর দ্বিতীয় বউটা তো পালিয়ে গেল। আমরা দুজনে এরকম কথা শুনে আঁতকে উঠেছিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, এটা আপনি কি বলছেন? শুনেছি কিছু কিছু প্রতিবেশী আছে যারা অন্যের ভালো চায় না। আপনি সেরকম নন তো? উনি আমাকে বললেন, আরে দূর বাবা, আমরা মিথ্যে কেন বলতে যাব? আমি কেন, তুমি এই পাড়ার যার কাছে জিজ্ঞেস করবে সেই বলবে। আর তাছাড়া সব জানতে পারবে, আস্তে আস্তে সব জানতে পারবে। তোমার যে দিদি আছে না, ওর উপরেও একই রকম অত্যাচার চলবে ২ দিন পরে। দেখো। এদিকে আমরা বড্ড পিছিয়ে পড়েছি বলে ওদিক থেকে হাঁক পাড়ল। সঙ্গে সঙ্গে ওনাকে বললাম, ঠিক আছে আমরা আসি এখন, হ্যাঁ? বলে আমরা চলে গেলাম। এই কথাটা আমরা দুজনে নিজেদের কাছে গোপনই রাখলাম। কারণ এই কথাগুলো কেউ জানলে তারা খুব কষ্ট পাবে। সেই জন্য আমরা আর কাউকে বলিনি। কিন্তু বিয়ের ৭ থেকে ৮ মাস যাওয়ার পর আমার মাসতুতো দিদি তার বাপের বাড়িতে এসে মা-বাবার কাছে কান্নাকাটি শুরু করলো। মাসিমা মাকে জানালো, জানিস দিদি,
সুপর্ণা এরকমভাবে এসে কান্নাকাটি করছিল। বলছে নাকি ওর শ্বশুরবাড়ির সবাই ওর উপর খুব অত্যাচার করছে। শারীরিকভাবে। সমস্ত কাজ ওকে দিয়ে করায়। একটা কিছু ভুল হলে জামাই ওকে ধরে নাকি পেটায়। আমরা যে মেয়েটার গায়ে কোনোদিনও হাত দিইনি, আজ সে তার স্বামীর কাছে মার খাচ্ছে। ও আমাকে বলল বিয়ের ২ মাস পর থেকে নাকি এরকম অত্যাচার শুরু হয়েছে। ও এতদিন আমাদেরকে জানায়নি। এই ৭-৮ মাস কেটে যাওয়ার পর নাকি সে আর সহ্য করতে পারছে না, এতটাই অত্যাচার করছে। সারা শরীরে কালশিটে দাগ পড়ে গেছে রে দিদি, বলে মাসিমা কান্নাকাটি শুরু করেছে। মা বলল, সে কি রে? কি বলছিস তুই? বিয়ের ২ মাস যেতে না যেতেই শুরু করে দিয়েছে অত্যাচার? এরকম ভাবে মারে? আমি তখনই মাসিমার কাছে কথাগুলো সব বললাম, যে বউ ভাতের দিন রাত্রিবেলা আমি এরকমটা শুনেছিলাম, যে তার নাকি আগে ২ টো বিয়ে ছিল। মাসিমা বলল, কই সে কথা তো আমাকে বলেনি। আমি বললাম, তুমি ভালোবেসে জিজ্ঞেস করো মাসিমা, ও সব বলবে। নিশ্চয়ই এতদিনে জেনে গেছে, না জানার তো কথা নয়, যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে। মাসিমা বলল, ঠিক আছে রে, আমি রাখ রাখ রাখ, আমি দেখছি, ওকে একবার জিজ্ঞেস করি, ও তো আমাকে এই কথাগুলো বলেনি। বলে মাসিমা ফোনটা কেটে দেয়। তার ঠিক ৫ মিনিট পর আবার মাসিমা ফোন করে। ফোন করে আমাকে বলল, হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। আমরা খুব তাড়াহুড়ো করে ১ সপ্তাহের মধ্যে বিয়ে দিয়েছি, কোনো খোঁজ খবর না নিয়ে। ছেলেটা এবং তার বাড়ির লোককে সামনে থেকে দেখে তো ভালো মনে হয়েছিল, তাই কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করিনি। আরে এমনিতেই খুব বিতৃষ্ণা লেগে গিয়েছিল, এত দেখাশোনা হচ্ছিল মেয়েটার, কিছুতেই কিছু হচ্ছিল না, সেই জন্য আমরা আর খোঁজ খবর নিতে যাইনি। কিন্তু সেটা যে আমাদের এত বড় ভুল, বুঝতে পারিনি সেটা। একটা নয়, দুটো বিয়ে। আমি তো আর কিছু ভাবতে পারছি না রে মা। মা বলল, দেখেছিস তো, একটা খোঁজ না নেওয়ার জন্য তোর মেয়েটার জীবনে তোরা কত বড় বিপদ ডেকে আনলি। যখনই এত তাড়াতাড়ি বিয়ের কথা বলছে তখনই তো সন্দেহ হওয়া উচিত ছিল তোদের, কিন্তু তোরা সেটাকে পাত্তা না দিয়ে মেয়েটাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিলি। এখন আর কিচ্ছু করার নেই, কি করবি তোরা ভেবে দেখ। মাসিমা তো হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি বললাম, ওই বাড়িতে আর পাঠিও না মাসিমা। যদি নিজের মেয়েটাকে জীবিত দেখতে চাও, তাহলে ওই রকম নরকে আর পাঠিও না। জীবনে যদি বেঁচে থাকে, ভালো সংসারও ঠিক পাবে, যদি ওর কপালে থাকে। তাই বলে এইরকম নরক যন্ত্রণা যেন ওকে আর ভোগ করতে পাঠিও না সেখানে। মাসিমা বলল, আমি সেটাই করব। মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছি, এবার আমাকেই সেখান থেকে তাকে উদ্ধার করতে হবে। ওর বাবা যা বলে বলুক, মেয়েকে আমি আর পাঠাবো না, ডিভোর্স দিয়ে দিক। এই বলে মাসিমা ফোনটা কেটে দেয়। মা বলল, দেখেছিস তো, যেখানে সারাটা জীবনের জন্য মেয়েকে পাঠাচ্ছি, পাঠানোর আগে যদি খোঁজ খবর না নিই, তাহলে কত বড় বিপদ হতে পারে। আমি বললাম, অনেক সময় খোঁজ খবর নেওয়ার পরেও এরকম সমস্যা হতেও পারে গো মা। মা বলল, সেটা হয়তো ঠিকই, কিন্তু এইটুকু তো জানতে পারতো যে ছেলেটার এর আগে ২ টো বিয়ে ছিল। এইটুকু জানতে পারলেই তো আর মেয়েটাকে তার হাতে তুলে দিত না। আমি বললাম, সেটাও ঠিক মা, কি আর করা যাবে। মা বলল, ওকে আর না পাঠানোই ভালো। ওইরকম নরকের কীটদের কাছে সুবর্ণাকে আর পাঠানোটা ঠিক হবে না। কলমে ও কণ্ঠে, সোমা।